বন্ধু হলো আয়না এবং ছায়ার মতো। আয়না কখনো মিথ্যে বলে না, ছায়া কখনো ছেড়ে যায় না। বুঝতেই পারছেন আমাদের আজকের বিষয় বন্ধু বোঝে আমাকে। শুভ সন্ধ্যা। আমি মুনির ইউসুফ মেমি, নেক্সাস লেডিস ক্লাব থেকে আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ। আসলে আপনাদের জন্য অধীর আগ্রহে আমি যেমন বসে থাকি, নিশ্চয়ই আপনারাও অধীর আগ্রহে বসে থাকেন আমাদের এই আড্ডার জন্য। যারা নতুন এই আড্ডায় যুক্ত হতে চাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেয়া থাকবে পাসওয়ার্ড এবং আইডি জুমের, শুধুমাত্র নারীদের জন্য। আর বরাবরের মতো আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন মিষ্টি মিষ্টি বন্ধুরা। সুন্দর তাদের দেখতেও লাগছে, আজকে সুন্দর সুন্দর শাড়ি পরে এসছে এবং তারা অসাধারণ গুণী মানুষ, যেমন আবৃত্তি করে, লেখে এবং তারা কাজও করে। চলুন আর দেরি না করি, পরিচিত হয়ে যাই আমাদের সেই আজকের বিশেষ অতিথিদের সাথে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনাদের দেখে আরো ভালো লাগছে। ভালো আছে এবং কি সুন্দর কম্বিনেশন শাড়ির, দারুণ রং। আচ্ছা, পরিচয় করিয়ে দিচ্ছি। খন্দকার ফাহমিদা ফেরদৌস, কথা সাহিত্যিক ও আবৃত্তি শিল্পী, আবার ব্যাংকেও জব করেন। ব্যাংকেও চাকরি করি আপা। আচ্ছা। হাফসা মুসলিম, উদ্যোক্তা এবং আবৃত্তি শিল্পী। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভীষণ ভালো লাগছে আপনাদের এই উপস্থিতি। আমাদেরও ভীষণ ভালো লাগছে আপনার সাথে। আপনি একজন গুণী মানুষ, সরাসরি দেখতে পেলাম এবং একসাথে বসতে পেরেছি, এটা তো অনেক বড় ভাগ্য আমাদের। আমরা সবাই একই জনের সৃষ্টি। তবে আপনাদেরকে আমি একটু মুগ্ধ হয়ে দেখছিলাম যখন সেখানে বসলাম, দেখছি কি সুন্দর করে শাড়ি পরেছেন, কি সুন্দর শাড়ির রং, ভীষণ ভালো লাগছে। সামনে তো আমাদের বৈশাখ, এরকম একটা রঙিন রঙিন দেখতে ভালোই লাগছে। তো বন্ধু বোঝে আমাকে, এরকম বন্ধুর সংখ্যা কিন্তু ভীষণ কম। আমি ফাহমিদা আপনাকে দিয়ে শুরু করছি। আপনি তো লেখালেখি করেন, আপনার লেখার মাঝে কি বন্ধুর বিষয়টা কি খুব প্রাধান্য পেয়েছে কখনো? বা আমার লেখার মধ্যে প্রাধান্য ওরকম আসেনি, বাট আমি যে আজকে লেখিকা হয়ে গেলাম এটার পেছনে বন্ধুদের বিরাট হাত আছে। বাহ। আমরা তো আসলে 90 দশকের ছেলে মেয়ে, তো আমাদের যুগে কিন্তু অনেক বেশি কড়াকড়ি ছিল। আমরা হয়তো অনেক কবিতা লিখেছি, ছোট ছোট গল্প লিখেছি, অনেক কিছু লিখেছি, কিন্তু সেগুলো যে সাহস করে সামনে আসবো, বাধা অনেক ছিল আপা। হারমোনিয়াম হবে না, বাদ দাও, কি হবে, কেন করছো, ঠিক না। তো দেখা গেছে যে এই লেখালেখিগুলো ডায়েরিতে লুকিয়ে রেখেছি, একটা সময় হয়তো ফেলে দিয়েছি, সুযোগও কম ছিল এটা প্রকাশ করার। হ্যাঁ, অনেক। এখন তো একটা সোশ্যাল মিডিয়ায় লিখে ফেলা যায় অন্তত। আমার যেটা হলো, আমি এরকম লেখালেখি করি আবেগে, তারপরে বাচ্চারা ছোট ছিল, বড় হলে একটা সময় সামহাও আমি একটু অবসর পেলাম নিজে থেকে। আমি কবিতা লিখি, পোস্ট করি বিভিন্ন ইয়েতে। এরপরে একটা সময় আমাদের একটা বন্ধু গ্রুপ আছে, আমরা 91-এ যারা এসএসসি পাস করেছি, আমাদের একটা 24,000 জনের একটা গ্রুপ আছে। তো ওখানে আমি যখন লিখতে লাগলাম, ওখানে বলা হলো যে ইনসিস্ট করা হলো তোমরা সবাই পোস্ট দাও। তো পোস্ট কি দিব, আমি একটু মৌলিক আমার লেখাগুলো দিতে থাকলাম, দেখলাম দারুণ অ্যাপ্রিসিয়েশন আসা শুরু হলো। তো এর মধ্যে যেটা হলো যে কিছু লেখা আমার একটু চুরি হওয়া শুরু হলো, কপি পেস্ট খুব হয়। আমি একটু ইন্টারাপ্ট করি মাঝখানে, আমি তো আমার একটা পেজ আছে, আমি মাঝখানে একটা লেখা একজনের ফেসবুক থেকে নিয়ে পড়েছি এবং আমি তার নামে উল্লেখ করেছি, তাকে কৃতজ্ঞতা জানিয়েছি, এবং ওটা প্রচুর ভিউ হয়েছে, প্রচুর। যাই হোক, ওই প্রসঙ্গে না যাই, তখন কয়েকজনে আমাকে লিখছে এটা অমুকের লেখা। আমি ভীষণ কনফিউজ, আমি তার পেজে চলে গেলাম, তো তার পেজেও খুঁজে পেলাম না। পরে দেখি, তখন তাকে আমি ফলোয়িং দিলাম যে দেখি অন্তত আমার লেখাটা উনি দেখবেন, পড়াটা দেখবেন। তারপরে উনি বললেন যে আপা, এটা আমার লেখা একজন চুরি করেছে। তাই ভীষণ খারাপ লাগলো, আমি আবার তার নামটা দিয়ে দিলাম। ওটাই হয়, কারণ নাম বললে অসুবিধা কোথায়, কপি পেস্ট করতে পারে। তো আমার যেটা হলো, যখন আমি অনেক লেখা শুরু করলাম, গল্প কবিতা এগুলা যখন অনেক দেওয়া শুরু করলাম, চুরি হওয়া শুরু করলো, বাসায় আমি একটু আমার হাজবেন্ডের সাথে শেয়ার করলাম, তখন সে আমাকে খুবই প্রেশার দিতে থাকলো যে তুমি ইয়ে করো, বইয়ে যাও। উনি আবার সাংবাদিক। তো আমি আবার অত রাজি ছিলাম যে একদম আমাদের আসলে যেটুকুনি করি নিজের খরচে করতে হবে, আমি করবই না, কিন্তু ওনার পিড়াপিড়িতে আমি করলাম। এবং এই জায়গাটায় দারুণ বন্ধু। হ্যাঁ, উনি এই জায়গাটাতে দারুণ বন্ধু, কারণ আমি একদমই ছিলাম না ওইটার পক্ষপাতী। আমি বইমেলায় সে আপনাকে বুঝে,
আমাকে বোঝে। কথাটা মিলে গেল? হ্যাঁ মিলে গেল, হ্যাঁ এই জায়গায় তার সাথে আমার বন্ধু হিসেবে সে বোঝে। তো আমি যখন বই মেলায় বই আসলো, আমি যেদিন প্রথম গেলাম, তো আমি আসলে যদিও 25-26 বছর ধরে ঢাকা শহরে, খুব যে চিনি খুব যে ঘুরি তা কিন্তু না, মনের মধ্যে কেমন একটা ধুকপুক নিয়ে আমি বই মেলাতে ঢুকলাম। ঢোকার সময় দেখলাম, আমি আবার কিছু পোস্ট দিয়ে গিয়েছিলাম আমাদের গ্রুপগুলোতে, হুড় হুড় করে আমাদের কিছু বন্ধু বলল তুই দাঁড়া আসছি। আমি ঢুকলাম 15 থেকে 20 জনকে নিয়ে স্টলে। ঢোকার পরে সেদিন দুর্দান্ত বিকিনি হলো, লাইভ করলো ওরা, আবার কিছু টেলিভিশন চ্যানেল গেল, ওরা ইয়ে করলো। এরপর থেকে আমি আরো 2টা বই এখন আরো লিখছি। মানে আমি বলবো যে আমার বই আমাকে একদম লেখিকা হিসেবে কেউ যদি স্বীকৃতি দেওয়ার মতো অবস্থায় নিয়ে যায়, আমার বন্ধু। এই বন্ধুরা হয়তো কখনো কেউ আপনার সাথে স্কুলে পড়েনি, কেউ হয়তো কলেজে পড়েনি, কেউ হয়তো পাড়ার বন্ধু না, শুধু একটাই আমাদের মিল, যেটা হলো আমরা সেই 1991 সনে একসাথে প্রান্ত থেকে, যেটা আমাদেরও আছে, সারা ওয়ার্ল্ডে আমরা যারা বাংলাদেশে একসাথে আমরা পরীক্ষা, ওইটা একটা দারুণ। কোভিডের সময় হয়েছে এই গ্রুপগুলো কোভিডের সময় হয়েছে, যায় না, আমাদেরটা কোভিডের সময়, আমাদেরটা 2019 সালে হয়েছে, তো কোভিডের মধ্যেই হয়েছে। তো গল্পে আপনার সাথে ফিরে আসবো। আচ্ছা, হাফসা মুসলিম উদ্যোক্তা আবার আবৃত্তি শিল্পী, তবে দুটোই শিল্প। হ্যাঁ, একজন উদ্যোক্তা মানে সেখানেও একটা, আমি কি নিয়ে আপনার উদ্যোগ, আপনার কাজ আমি জানি না, হ্যাঁ সেটা নিশ্চয়ই শুনবো। তো কোনটা নিয়ে আগে কথা বলবেন? এই বন্ধুর, এর পেছনে কি বন্ধুর কোনো অবদান আছে? কোনটা আগে এসেছে? ব্যবসাটাই আগে, উদ্যোগটাই আগে। এখন এই মুহূর্তে যেটা মানে আমার পরিচয়। আচ্ছা, ভালো কথা, আপনাদের কিন্তু আবৃত্তি শুনবো রেডি করে। আর যেহেতু আপনি লেখালেখি করেন, আপনারটাই শুনতে চাই আমি, যদি আপনি শোনাতে চান। আচ্ছা, ফিরে আসি গল্পে। এখন সবাই আমাকে উদ্যোক্তা হিসেবেই বেশি চিনছে। আর কাজের ক্ষেত্রে যখন শুরু করেছি, এই যে বন্ধু, আমি বলি যে আমার বন্ধু কিন্তু নির্দিষ্ট কোনো বয়সের নেই, যে আমার ব্যাচের বা আমার সাথে পড়াশোনা করেছে এরকম না। দেখা যায় আমার চাইতে 10 বছরের সিনিয়র যারা আছে তারাও আমার বন্ধু, আবার আমার চাইতে আমার জুনিয়র বন্ধুই বেশি। কেউ বুঝবে না দেখে যে ওরা আমার অনেক জুনিয়র। তো আমার কাছে বন্ধুত্বের কোনো বয়সের বাইন্ডিংস নেই, সব বয়সের বন্ধু আমার আছে, আর সবাই খুব কোঅপারেটিভ। যেটা বিজনেস শুরু করতে গিয়েও আমি যেটা পেয়েছি, মনের মিলটাই হচ্ছে আসল। হ্যাঁ, বিজনেস শুরু করতে গিয়েও আমি যেটা পেয়েছি, বন্ধুদের কাছ থেকেই সবচেয়ে বেশি হেল্পটা পেয়েছি। আচ্ছা, আমি আজকে একজনের নাম না বললেই না, যে যার নাম হচ্ছে সোনাম রয়। ও কিন্তু আমার হচ্ছে জুনিয়র অনেক, স্কুলের ফ্রেন্ডও না বা ছোটবেলার ফ্রেন্ডও না, বাট ওর সাথে আমার প্রায়, একটু তো তাই বলছিলাম যে আসলে কে কোথা থেকে বন্ধু হয়ে যায়। প্রায় 8-9 বছর যাবত ওর সাথে আমার বন্ধুত্ব। আমি কিন্তু মানে হয় না এই 8 বছর 9 বছরে কোনো একটা সাবজেক্ট নিয়ে বা কোনো কিছু নিয়ে মন কষাকষি বা হচ্ছে রাগ অভিমান হয়, সেই প্রকৃত বন্ধু খুব ভালো। আর কখনো আমাকে মানে হচ্ছে সবকিছুতে সাপোর্ট করে। আমার এই বিজনেস শুরু থেকে ও আমাকে অনেক, আমার জুয়েলারি বিজনেস, অর্নামেন্টস, যেটা পরে আছে, হ্যাঁ যেগুলো পরে আছে সবই আমার, চুড়ি সব। হ্যাঁ, আমি চেষ্টা করি যে আমার জুয়েলারি গুলোই, আমি খুব সিম্পল সাজগোজ করতে পছন্দ করি। আজকে একটু মেকআপ নিতে হয়েছে, না না ঠিক আছে, সুন্দর লাগছে। জুয়েলারি খুব কম, মানে সিম্পল গুলোই পরি। যেটার কথা বলছিলাম, বন্ধু বলতে গেলে ও আমাকে বন্ধুটাই হেল্প করেছে, পুরোপুরি হেল্প করেছে। আর সব ধরনের আরো বান্ধবী যারা আছে, বন্ধু বান্ধবী মানেই বন্ধু, এটা কোনো আলাদা করে না, বন্ধু বন্ধু, তো সবাই খুব কোঅপারেট করেছে। আর আমার বন্ধু ভাগ্য অনেক ভালো, এইটা হচ্ছে অনেক মানে আসল কথা, বন্ধু ভাগ্য অনেক ভালো। হ্যাঁ, অন্য সাইডে কেমন কি জানি না, বাট বন্ধু ভাগ্যটা অনেক বেশি ভালো, আমাকে অনেক আদর করে সবাই, অনেক ভালোবাসে। আর আবৃত্তি তো আছেই, আমার খুব পছন্দের একটা জায়গা। দেখা যায় এখন কাজ করতে গিয়ে বা হচ্ছে পার্সোনাল লাইফে আমরা এত ব্যস্ত থাকি যে চর্চাটা ঠিক মতো করা হয় না। এটা তো আসলে শখের জায়গা, জানেন আপনিও, যেহেতু আপনি নিজেও এটার জন্য অনেক সময় দরকার, আর মানসিক একটা শান্তি বা হচ্ছে, হ্যাঁ এই ব্যাপারটা মানসিক শান্তি দরকার। আরো বেশি যেটা দরকার সেটা হচ্ছে সাপোর্ট দরকার, অনেক বেশি। তো সবগুলোই হচ্ছে হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। তারপরেও চেষ্টা করি মাঝে মাঝে, খুব চেষ্টা করি। আপনার বিজনেসটা কি অনলাইন বেস? আমাদের একটা আউটলেটও ছিল, অনলাইনেই আছে, এখন এই মুহূর্তে অনলাইনে আছে। আচ্ছা, বন্ধুরা তো ওখান থেকে কেনাকাটা করে? হ্যাঁ হ্যাঁ, অনেক। আচ্ছা, আমি এবার আপনার কবিতায় ফিরে যাই। আচ্ছা, আমি অল্প একটু আবৃত্তি করি। এটা স্পর্শের বাইরে, খন্দকার ফাহমিদা ফেরদৌস আমার নাম। স্পর্শের বাইরে আমার কবিতার প্রথম কাব্যগ্রন্থ আর কি, সেখান থেকে একটা কবিতার একটুখানি আমি শোনাই। কবিতাটির নাম হলো ভালোবাসার উল্লাস। আচ্ছা।
প্রচণ্ড ভালোবাসার উল্লাসে ভালোবাসি বলা যায় না কখনো। কেমন করে বললে ভালোবাসা হয়, কেমন করে চললে প্রমাণ করা যায়, সে অজানা আমার। ভালোবাসি কিনা তাও জানি না, কতটুকু বাসি তা কখনো পরিমাপও করি না। শুধু স্বপ্ন দেখি একদিন তুমি আর আমি হাত ধরাধরি করে চড়ব কোনো উঁচু পাহাড়। দুপাশে থাকবে নাম না জানা কত শত বনফুল। সেখান থেকে দু একটা ছিঁড়ে আমার হাতে দিবে তুমি, গুজবো আমি কানে। আবার হাঁটতে গিয়ে কোনো বুনো গাছের কাঁটাতে আটকে যাবে আমার শাড়ির আঁচল। তুমি খুব সাবধানে অতি যত্নে কাঁটা থেকে সরিয়ে নেবে আমার আঁচল। খুব ক্ষীণস্বরে বলবে, সাবধানে হাঁটো না কেন? আমি শুধু হেসে বলবো, সাবধানেই তো হাঁটি। অথবা কোনো পদ্মপুকুরে পা ভেজাতে চাইবো আমি, তুমি দৌড়ে এসে পেছন থেকে আমার হাত ধরে আটকাতে চাইবে আমাকে। তোমার হাতে আমার এক হাত থাকবে, আমি খুব আলতো করে পা ভেজাবো পানিতে, আমার পায়ের আলতার রং ভেসে যাবে পানিতে। তখনও তুমি আমাকে বলবে, পা ভেজানোর কি দরকার? আমি হেসে বলবো, ভেজাইনি তো। সারাক্ষণ ভাবি আমার ভালোবাসাগুলো জমে থাকুক এভাবেই বনফুলের মাঝে, বা কোনো অচেনা গাছের কাঁটায়, কিংবা কোনো পদ্মপুকুরের জলে, অথবা একান্তে আমার মনের গহীন কোঠায়। বাহ, খুবই সুন্দর। কখন সাধারণত কবিতা লেখেন? এটা একটা মজার ব্যাপার আপা। আমার আসলে, আমি তো ব্যাংকে চাকরি করি, আমার ব্যাংকের নাম হলো সোশ্যাল ইসলামী ব্যাংক PLC। তো আমার বাসা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে, আর আমার অফিস মতিঝিলে। সেখানে যেটা হয় সকালে যেতে, হ্যাঁ দীর্ঘ সময়, সকালে 2 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 4.5 ঘন্টায় আমি আসি একদম রাস্তা। ওই সময়টাতে আমি যেটা করি, আমি বসে মোবাইলে, এখন যেটা আমাদের খুব সুবিধা হয়েছে, মোবাইলে কিন্তু আমরা ভয়েস রেকর্ড করে লিখতে পারি, বা আমি হয়তো টাইপ করতে পারলাম, আমি ঠিক তখনই, মানে এটা একটা খুবই মজার ব্যাপার, আমি ঠিক তখনই লিখি। আমি কারোর সাথে কোনো কথা বলি না, কোনো কিছুতে ঝামেলাতে যাই না, চুপচাপ বসে বসে লিখি। এবং হঠাৎ একটা ফোন এসে গেলে, আমি ফোনটা ধরলাম, কিন্তু আমি ওই ঘোরের মধ্যে থাকি, কনসেন্ট্রেশনটা। হ্যাঁ, এবং আমার এখন অভ্যাস হয়ে গেছে, আপনি আমাকে লম্বা কোনো লাইনে দাঁড় করিয়ে রেখে দেন, আমি দাঁড়িয়ে থাকবো এবং আমি আমার নিজের লেখা লিখব। মানুষ আসলে অভ্যাসের দাস। এই যে আপনি একটা টাইম করে নিয়েছেন, কবিতা মানেই গভীর রাত, ভোর সকাল, আসলে তা না, আসলে যার যেরকম সময়টা কাজে লাগাচ্ছে। এবং একটু অ্যাড করি আপা, দেখেন এটার মধ্যে প্রায় 50টার মতো কবিতা আছে। আমার একটা গল্পগ্রন্থের মধ্যে 11টা গল্প আছে, গতবার আছে আরো 3টা বড় বড় গল্প, বা আরো অনেক লেখা আছে আলহামদুলিল্লাহ। সবগুলা কিন্তু এই রাস্তায় বসে লেখা। বাহ, তো বাকি গল্প আরো শুনবো, আবৃত্তি শুনবো, আড্ডা হবে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। বন্ধু আমাকে বোঝে, আসলে এই বাক্যটা যার ভেতর থেকে বের হয়, বন্ধু আমাকে বোঝে, সেটাই অনেক বড় পাওয়া, অনেক ভালো একজন বন্ধু পাওয়া। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পরে। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে নেক্সাস লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। আপনারা যারা এখনও জুমে যুক্ত হননি, খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যান, আপনাদের জন্য অধীর অপেক্ষা করছি, আপনাদেরকে মিস করছি। আর যারা নতুন তারা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন জুমের পাসওয়ার্ড আইডি। আচ্ছা হাফসা, আমাদের তো বন্ধু অনেক রকম, ভার্চুয়াল বন্ধু, ছোটবেলার বন্ধু, কলেজের বন্ধু, স্কুলের বন্ধু, পাড়ার বন্ধু। এই বন্ধুর যে একটা বিবর্তন, পার্থক্যটা, ফিলিংস, এগুলো আপনার কাছে এই মুহূর্তে কি মনে হচ্ছে? ভালো মন্দ দুটোই আছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে বললাম আমার বন্ধু ভাগ্যটা খুবই ভালো, মন্দ বন্ধু খুব কম পেয়েছি, হাতে গোনা, খুবই কম। আর সবাই খুব পজিটিভ, সবাই খুব ভালো। বন্ধুত্ব করতে করতে এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে যে আমার ছেলের বন্ধুরাও বলছে যে আমার বন্ধু, ছেলের বান্ধবীরা বলছে যে আমাকে বলছে বান্ধবী। মানে এত ফ্রেন্ডলি আমি সবার সাথে। হারিয়েছেন কোনো বন্ধুকে? না, এখনো পর্যন্ত তেমন উল্লেখযোগ্য কোনো ছোটবেলার কোনো হারানো বন্ধু নেই যে আর দেখা হয় না তাদের সাথে? এরকম নেই, দেখা হয় না, কিন্তু যোগাযোগটা সব সময় হয়। আচ্ছা, যেমন কলেজ লাইফের একটা বান্ধবী ছিল, তার নাম ফারহাদ। আমি সব সময় বলি আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু 3-4 বছরও দেখা হয় না, অনেক দিন পর পর। কিন্তু সে আপনার হৃদয়ে আছে, কিন্তু হৃদয়ে আছে। আর বেস্ট ফ্রেন্ড বলতে গেলে আমি তার নামই নেই এখনো। আচ্ছা, এইরকম ব্যাপারটা বুঝতে পারছি। দেখা হয় না, বাট একদম যোগাযোগ বিচ্ছিন্ন বলতে কোনো বন্ধু, এটা তো অনুভূতির ব্যাপার। বন্ধু মানে কিন্তু রোজ রোজ দেখা হওয়া না।
বন্ধুটা হচ্ছে একেবারে যখন তাকে চাইবো, যখন তাকে মনে করব, তখনই তাকে পেয়ে যাব। আমি আপনার আবৃত্তিটা শুনতে চাচ্ছিলাম। আমি এখন পড়তে চাচ্ছি একটা কবিতা, রুদ্র গোস্বামীর। প্রিয় কবি আমার। হ্যাঁ, আমারও ভীষণ, মানে সব কবিতাই মনে হয় যে খুব সুন্দর। ওই যে ছেলেটাকে দেখছো, পছন্দ মতো ফুল ফুটলো না বলে মাটি থেকে উপড়ে ফেলে দিল গাছটাকে। ছেলেটার ভীষণ জেদ, ও কখনো প্রেমিক হতে পারবে না। এই তো সেদিন কাচের জানালা দিয়ে রোদ ঢুকছিল বলে কাজওয়ালার বাড়িতে গিয়ে তাকে কি বকা। কাজওয়ালা তো সাদা কাচে রোদ ঢুকবে না এমন আবার হয়? ছেলেটার খুব জেদ, ও শুধু দেখে আর চেনে, বুঝতে জানে না। প্রেমিক হতে গেলে ঋতু বুঝতে হয়, যেমন কোন ঋতুটার বুক ভর্তি বিষ, কোন ঋতুটা ভীষণ একা একা, কোন ঋতুটা প্লাবন, কোন ঋতুতে খুব কৃষ্ণচূড়া ফোটে। ছেলেটা ঋতুই জানে না, ও শুধু দেখে আর চেনে, বুঝতে জানে না। ছেলেটা কখনোই প্রেমিক হতে পারবে না। প্রেমিক হতে গেলে গাছ হতে হয়, ছায়ার মতো শান্ত হতে হয়, বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয়। যেদি মানুষেরা কখনো গাছ হতে চায় না, তারা শুধু আকাশ হতে চায়। ভীষণ ভালো লাগলো। আসলে চাওয়া মানুষের, হ্যাঁ, এটা হলে ওটা, ওটা হলে সেটা। প্রেমিক হতে হলে গাছ হতে হয়, গাছ আকাশ চায়, ছায়া চায়, কত কিছু। মানে একজন কবির যে কি অনুভূতি, এটা নিয়ে আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি। ফাহমিদা, আপনার কবিতায় কি প্রেমের খুব প্রাধান্য আছে? আমার কবিতায়, আমার গল্পে প্রেমের খুবই প্রাধান্য আছে। আচ্ছা, আমি আসলে আমি বলি যে লেখিকা যিনি বা লেখক যিনি বা কবি যিনি, উনি আসলে খুব সূক্ষ্ম দৃষ্টি দিয়ে সবকিছু দেখেন, কিন্তু এক একজনের প্রকাশের যে ধরন সেটা এক এক রকম থাকে। একরকম তো হবে না। হ্যাঁ, কেউ হয়তো খুব বিষাদ নিয়ে লেখেন, সবকিছু তার বিষাদে চলে আসে। কেউ হয়তো খুব প্রেম দিয়ে লেখেন। আমি সবকিছুকে খুব প্রেমের মধ্যে নিয়ে আসি। যেমন এখানে একটু শেয়ার করতে পারি। ওই দিন আমাকে একজন প্রশ্ন করছিলেন এরকম যে কবিতা লিখতে গেলে তো অনেক প্রেমে পড়তে হয়। পরে আমি বললাম, দেখ, আমার কাব্যগ্রন্থের মধ্যে একটা কবিতা আছে, কথোপকথন নীল বোতাম। সেখানে খুব মান অভিমান দুইজনের। যে মেয়েটা বলে যে আমার যে শাড়িটা তুমি নিয়েছিলে, কাজ করে দিবে, ব্লক করে দিবে, সেটা হ্যান্ড পেন্ট করে দিবে, সেটা ফেরত দাও। আমার কানের দোলটা ফেরত দাও। ছেলেটা বলছে আমার শার্টের বোতাম ফেরত দাও। হ্যাঁ, এরকম করে করে একটা আমি দেখ, এটা মানে ভয়াবহ রকমের একটা প্রেমের কবিতা, কিন্তু এটার নেপথ্যের কাহিনী সম্পূর্ণ অন্যরকম। সেটা আমি একটু শেয়ার করতে পারি। সেটা হলো, আমার একটা বান্ধবীর কাছে আমার কিছু জিনিস ছিল আসলে, তো আমি চাচ্ছিলাম যে ওই জিনিসগুলো আসলে নেই। তো ওর সাথে একটু মন খারাপও ছিল, একটু মান অভিমান রাগ সবই ছিল, আবার জিনিসগুলোও চাচ্ছিলাম। সেই জায়গার একটা ফিলিংস তৈরি ভেতরে ছিল, সেটা দিয়ে একদমই একটা প্রেমের কবিতা হয়ে গেল। তো যার বিহাইন্ড দ্য সিন তো কেউ জানে না। আরেকটু বলতে পারি, আমার একটা কবিতা আছে, এক চিলতে রৌদ্র। আচ্ছা, আমি একটা মিটিংয়ে বসছিলাম, সেখানে আমাদের অ্যাসোসিয়েশনের একটা মিটিংয়ে আমি অনেক হয় না যে অনেক রকমের ইস্যু তুলেছি, ওরা মানে সেভাবে এই জিনিসটা আর কি স্টাবলিশ করতে পারলাম না। আমি একটু মনে মনে অভিমানী করলাম, এসে লিখলাম এক চিলতে রৌদ্র, যে আমি তোমার পাশে ছিলাম, পাশে আছি, তুমি কিন্তু সবাই ভাববে যে ভীষণ প্রেমের কবিতা, কিন্তু ওইটার নেপথ্যে ছিল ওই অভিমান। এরকম হয় আর কি। সেই অভিমানকে আপনি গভীর প্রেমের মধ্যে টেনে নিয়ে আসেন, এবং সবাই সেটা ভাবে যে এই যেন তার জীবনেরই একটা। আমি একবার এক কবির একটা তার জীবন বৃত্তান্ত পড়েছিলাম, সেখানে লিখেছিল, তাকে এক বন্ধু প্রশ্ন করেছিল, তুই বারবার প্রেমে পড়িস কেন, আর প্রেম ভেঙে যায় কেন? বলে, এটা না হলে আমার লেখা হয় না। সেটা অনেক আগের এক কবি। তো আসলে এগুলো সবকিছু তো আর সত্যি না। আচ্ছা, হাফসা কি যেন বলতে চাচ্ছিলেন, আপনি বলেন। না, এটা ইন্টারাপ্ট করছিলাম যে সব লেখকের ক্ষেত্রে সবকিছু তো সমান না। সেটাই। বন্ধু নিয়ে একটু কথা বলেন। বন্ধু আসলে কষ্ট দিয়েছে কোনো বন্ধু? বলেন না, বন্ধু ভাগ্য ভালো, মানে আপনি আসলে অনেক ভাগ্যবান যে আপনাকে আমি মনে করতে পারছি না যে
নেগেটিভ কিছু বা খারাপ কিছু মনেই করতে পারছি না আসলে। আর আজকে মানে এই প্রোগ্রামের টপিকস যখন দেখেছিলাম যে বন্ধু বোঝে আমাকে, খুব ভালো লেগেছিল যে আচ্ছা যাক, খুব ভালো একটা ব্যাপার। যে বন্ধুর কথা বারবার বলছিলেন তাকে আজকে এখানে একটু বলে দেন যে বন্ধু তোমাকে আমার খুব মনে পড়ছে। হ্যাঁ, তাকে আমি লাইভে জয়েন করার আগে বলে এসেছি আমি কিন্তু লাইভে যাচ্ছি, থাকবে। আর ওকে নাম সোনাম রায়, ওকে না বললেও ও থাকবে আমি জানি। আমার সবকিছুতে থাকে না যে সব সময় সবকিছুর সাপোর্ট কিন্তু সব জায়গা থেকে পাওয়া যায় না, আমাদের ফ্যামিলি থেকেও সবকিছুর সাপোর্ট পাওয়া যায় না, অনেক ব্যাপারগুলো কিন্তু থাকে। কিন্তু আমি আমার এই বন্ধুর সাপোর্ট সব সময় সব জায়গায় একদম আমার লাইফের প্রত্যেকটা স্তরে আমি ওর সাপোর্ট পেয়েছি, সোনামের সাপোর্ট পেয়ে গেছে। আচ্ছা, এর তো সবচেয়ে জীবনের ভালো বন্ধুর খবর জেনে নিলাম, সেও ভাগ্যবান যে এরকম এক বন্ধু তাকে মনে করছে যে আসলে সে তার ভালো বন্ধু। ফাহমিদা, আপনার জীবনে এরকম একজন দুজন যাই হোক খুবই একদম আমি এই মুহূর্তে তাকে নিয়ে কিছু বলুন। আচ্ছা, আসলে আমি একজন করে বলবো না, আমি আমার বন্ধুত্ব তো আসলে স্কুলের থাকে, কলেজের থাকে, ইউনিভার্সিটির থাকে। আমি আমার যে ভার্চুয়াল প্ল্যাটফর্মের যে বন্ধুগুলো তাদেরকে নিয়ে বলি একটু। আমি সবসময় একটা কথা বলি, আমাদের খুব গ্যাদারিং হয়, যেহেতু আমাদের 24,000 জনের গ্রুপ, আমাদের খুব প্রোগ্রাম হয়। তো আমি সবসময় বলি সেখানে আমরা ছেলে মেয়ে আসলে বন্ধু খুবই মজার ব্যাপার হলো যখন আমরা সবাই একসাথে হই একটুও মনে হয় না যেটা ছেলে না মেয়ে। তাই তো সেজন্যই সে বন্ধু, নিখাত যেটাকে বলে নিখাত সম্পর্ক। হ্যাঁ, এবং খুবই মজার যেটা ব্যাপার, আমি বলি যে দেখ এই ছবিগুলো কিরকম জলজল করে, সবাই হাসে কিভাবে। আর ফর্মাল ছবিগুলো দেখ যেটা অন্য জায়গায় যা আমাদের একটা বয়সের প্রান্তে এসে আমি কোথাও বস, বাসায় হয়তো সবচেয়ে বেশি, বা বাবার বাড়িতে হয়তো বড় মেয়ে বড় বউ, এরকমের একটা আমরা রোল প্লে করি। তো ওখানে যখন আমরা যাই আমি দেখি যে সবাইকে দেখতে অন্যরকম লাগে, আরো বেশি সুন্দর, এবং হাসিটা এত প্রাণ খোলা হাসি, বয়সের ব্যাপার নেই, থাকে না, পুরুষ মহিলার কোনো ব্যাপার নেই, সিচুয়েশন পরিস্থিতি এগুলো কিছু মাথায় থাকে না, এবং খুবই আনন্দের সময়টা কেটে যায়। আমি একটা জিনিস বলি, যেহেতু আমি ব্যাংকে চাকরি করি, আমাদের তো আসলে ব্যাংকে এক ধরনের বাড়তি প্রেশার আমাদের থাকে। তো আমি একটা বলি যে আমি আসলে শুক্র শনি 2 দিন আমাকে আড্ডা দেওয়া লাগবে এবং বন্ধু আড্ডায় যাওয়া লাগবে, কারণ আমাকে প্রাণ ভরে অক্সিজেন নিতে হবে এবং এসে আমি আবার স্ট্রেস নিব আর কি। তো আমাদের ওই গ্রুপের যে মেইন ক্রিয়েটর, যে বান্ধবীটা সালমা, জীবন্নেসা ওর নাম, ওরটা বলতে পারি, সে কিন্তু এই গ্রুপটা তৈরি করেছিল, সেটা বিশাল একটা ভালো কাজ করেছে এবং খুবই ইন্টারেস্টিং ব্যাপার। তার ক্যান্সার হয়েছিল আর কি। তো সে ক্যান্সার সার্ভাইভার, তো সে যখন ওইগুলো থেকে উঠলো তখন ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছে। তখন ডাক্তার বললেন যে সবকিছু বাদ দিয়ে বন্ধু বান্ধবের সাথে হই হুল্লোড় করে আনন্দে থাকো। তখন সে একটা গ্রুপ খুললো, সারা বাংলা 91। সেখানে খুবই মজার ব্যাপার, খুব অল্প দিনে হুড় করে সবাই ঢুকে গেল, এবং আমি মনে করি যে এটা একটা এভিনিউ খুলে দিল। একটা জেনারেশনের মানুষ যখন সবাই একসাথে হবে, একই সময়ে বেড়ে ওঠা, এটা অন্যরকম মেন্টালিটি হয়তো একদম হয়, এবং একসাথে হতে গিয়ে অনেকে আছে কোথাও আবৃত্তি করার সুযোগ পায় না, কোথাও গান গাওয়ার, আমি আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, কোথাও একটা নাচ জানে করার সুযোগ পায় না। আপা, এখন যেটা খুবই মজার ব্যাপার আমাদের যেটা হয়েছে, দেখেন আমি কিন্তু লিখছি, বই বের হচ্ছে, আবৃত্তি করছি, গান করছি, আমি নাচছিও সেখানে, কোথায়? আমার বন্ধু আড্ডায়। অন্য জায়গায় কিন্তু পারবোই না, অন্য জায়গায় হবেই না, আমি সেই ডানাই মেলতে পারবো, এবং সেই বন্ধু ভিডিও করে অন্য কোথাও ছেড়েও দেবে না। সেখানে আমাদের বলা থাকে যে ভাই যা দুষ্টুমি করি এগুলো তুমি সোশ্যাল মিডিয়ায় দিও না। এই বয়সে এসে আমি যে সেই 19, 20 বা 16, 17 বছরের কিশোরী হতে পারছি, এটা কিন্তু এই বন্ধুত্বের কারণে। বয়স বাড়ে না তো তখন, বয়স বাড়েনি। এটা হচ্ছে ইন্টারেস্টিং। হাফসা, আপনার কি এরকম মনে হয় আমরা যখন বন্ধুরা মানে একসাথে হই কিন্তু আমাদের কিন্তু বয়স বাড়ে না? হ্যাঁ, এবং আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে ওখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা, বাজার, কোনো কথা থাকে না। এগুলো না রিলেটিভদের সমস্যা, বাচ্চা কাচ্চার সমস্যা, কিচ্ছু এগুলো মাথা থাকে না, গল্প করতে করতে একদম সময় চলে যায়। অসাধারণ। হ্যাঁ, তো আপনার কি বলে সোনাম ছাড়া আর কোনো বন্ধুর গল্প? অনেক বান্ধবী আছে আমার, স্কুলের বান্ধবীরা আছে যাদের সাথে এখনো রেগুলার যোগাযোগ আছে, একদম টাচ অ্যান্ড ফিলের মধ্যে সব সময় আছে, প্রতিদিন কথা হয়,
সুমা আছে, সুমি আছে, আরও বান্ধবী আছে যারা আসলে আমাকে যে সাপোর্টগুলো দিয়েছে বান্ধবীরাই আমাকে সাপোর্ট দিয়েছে সব দিক থেকে। তো এই বন্ধু বান্ধবী পাওয়ার জন্য বাড়িতেও একটা বন্ধু সুলভ সম্পর্ক আমাদের থাকতে হয়, সেই বন্ধুত্বটা নিয়ে বলেন আপনার লাইফ পার্টনার। আমার ফ্যামিলি, এটা আমি বিরতি থেকে এসে শুনবো যে আমাদের পরিবারের বন্ধুত্বটা হচ্ছে সবার আগে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি আমাদের বন্ধুত্বের গল্প নিয়ে, আড্ডা নিয়ে। বন্ধু আমাকে বোঝে, দারুণ একটা কথা। আসলে বন্ধু এমনই, বন্ধুকে নাকি সরি বলতে নেই। সরি কেন? ভুল করলে বন্ধু আবার শুধরে দেবে। বন্ধু তো এমনই হওয়া উচিত। তার মানে সেই বন্ধুই আমাকে বোঝে। ফিরে যাচ্ছে আবার আমাদের বন্ধু নিয়ে আড্ডায়। আচ্ছা ফাহমিদা, আপনার পারিবারিক বন্ধু নিয়ে একটু কিছু কথা বলেন। আমরা তো পরিবারে যদি আমাদের বন্ধুত্বটা না ঘটে, আমরা কিন্তু বাইরে এসে বন্ধুকে আমরা ধরে রাখতে পারি না, কারণ মানসিক একটা শান্তি দরকার বন্ধুত্ব ধরে রাখার জন্য। তো সেই গল্পগুলো একটু শুনতে চাই। আমি বলবো যে প্রথম বন্ধুত্ব আমার মায়ের সাথে। আমি আমার মায়ের বড় সন্তান। বাবার সাথেও হয়? বাবার সাথে, হ্যাঁ, বাবার সাথেও বন্ধুত্ব। বাবার সাথে প্রচন্ড বন্ধুত্ব আছে, কিন্তু একটু রেখে ঢেকে। আর মায়ের সাথে সব কথা, খুব প্রেমের একটা কবিতা লিখলেও মাকে শেয়ার করতে পারি, খুব প্রেমের একটা উপন্যাস বা লেখার মধ্যে অতি রোমান্টিক একটা সিন নিয়েও মায়ের সাথে ডিসকাস করতে পারি। এই বুড়ো বয়সে এসে বান্ধবী কি বলে কষ্ট দিলে সেটাও বলতে পারি। এবং মজার ব্যাপার হলো আমার মা খুব ছোটবেলা পাশের বাসার এক বান্ধবী আমাকে কি যেন একটু গালি দিয়েছিল। তো আমি মাকে তখন বলছিলাম যে আম্মা যে আমাকে রুনা বকা দিয়েছে, তো তুমি খেলতে গিয়েছিলে কেন, যাবে না, বাসায় যাও। এখনো এই 50 বছর বয়সেও দেখেছি যে আম্মাকে যখন বললাম যে আম্মা দেখো এরকম, তো গিয়েছো কেন, যায়ও না। তো আমি যেটা মনে করি, আমার বন্ধুত্ব আমার মায়ের সাথে, অবশ্যই আমার বাবার সাথে। আমার যিনি জীবন সঙ্গী উনি বন্ধু, অবশ্যই বন্ধু। উনি এমন বন্ধু সবার জন্যই, যার কাছে আসলে এর চেয়ে আর গোপন রাখার কিছু থাকে না, পুরোটাই আসলে। এবং আমরা যখন দুজনই একসাথে, উনিও মিডিয়ার মানুষ, দুজনই যখন একসাথে থাকি, বসবাস করি, যখন একজন আরেকজনকে যদি পুরোপুরি পড়তে না পারি, তাহলে উনিও ওনার কাজের জায়গায় পুরোটা আকাশে ডানা মেলে উঠতে পারবেন না। আমি আমার কর্মক্ষেত্র হোক বা অন্য কিছু, ওই বিশ্বাসের জায়গা, ভরসার জায়গা, হ্যাঁ, মানে এই সব থেকেই তো মানে একজনকে একজন সহানুভূতি জানাতে হয়। এখন হলো বন্ধু হলো আমার বাচ্চারা। আমার 2 ছেলে। আমার বড় ছেলে চৌধুরী মারজুক রাশতান, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড কম্পিউটারে পড়ছে। আর ছোট ছেলে চৌধুরী মোয়াফফাক হামদান, ও A2 দিচ্ছে, এবার A-level ফাইনালটা দিচ্ছে। মানে একরকম বড় হয়ে গেছে, ওরা বোঝে, অ্যাডাল্ট হয়ে গেছে। তো আমার বাসায় আমি আসলে একাই প্রিন্সেস। হ্যাঁ, একটা শাড়ি যখন পরলাম, টুক করে ওদের সামনে গিয়ে দেখাই, দেখো তো কেমন, ওরা কিন্তু বলে আম্মু এটা খুব ক্লাসি, এটা পশ, এটা কিন্তু ভালো হয়নি, এটা কিন্তু। আজকে শাড়িটা কে পছন্দ করে দিয়েছে? এটা আমি নিজেই পছন্দ করেছি। ঠিক আছে, তো আমি ধন্যবাদ আব্বা। তো আমি বলবো যে আমার ছোট ছেলে হলো আমার ক্রাইম পার্টনার। হ্যাঁ, তারও অনেক পার্টিসাটি হয়, আমারও অনেক পার্টিসাটি থাকে। তো এখানে আমাদের দুইজনের আলাদা একটা সমঝোতা আছে যে আম্মু আমি যাচ্ছি এখানে, আমি বলে গেলাম, তো পাপা ফোন দিলে বলিও আমি এখানে, মানে ও ঠেক দিবে, আবার ও যখন গেল সেটাও আমি ঠেক দিই, এরকম আর একটা বন্ধুত্ব। আসলে অসাধারণ বন্ধুত্ব। ভীষণ ভালো লাগলো শুনে যে আসলে পরিবারের মানুষ যদি বন্ধু না হয়, দিন শেষে কোথায় ফিরছি আমি। হ্যাঁ, যেমন আজকেও আপা, আমার হাজবেন্ড শুক্রবারে উনি অফিসে যান, তো উনি কিন্তু 1টার দিকে চলে যান। একটু যাই, হ্যাঁ, আবার ফিরে আসবো। আপনার পরিবারের বন্ধুদের গল্প। আমার পরিবারের, যখন ছোট ছিলাম খুব, আম্মুকে তো অনেক ভয় পেতাম, সব কথা বলা যেত না, সব কথা বলতাম আব্বাকে, কারণ আব্বা হচ্ছে আমাদেরকে যেটা বলি যে ছোটবেলায় আছে না যে একটু মারে বকে, বাবারা একটু ভয় থাকে, এরকম ভয় আমি কখনো পেতাম না বাবাকে, কিন্তু আম্মুকে ভয় পেতাম। আম্মুকে এখনো ভয় পাই, এখনো কিছু করতে হলে আম্মুর পারমিশন বা আম্মুকে বলে নেই। বাবার সাথে তো অনেক ভালো বন্ধুত্ব, আম্মুর সাথেও বন্ধুত্ব এখন ভালো। ভয়ের জায়গাটা আছে, ভয়ের জায়গাটা আছে, যেহেতু মা হয়তো বেশি একটু শাসন করতেন। এটা ব্যালেন্স। ফ্যামিলির যেটা ব্যাপার, যে অন্য ফ্যামিলির মতো না আমাদের ভাই বোনের সম্পর্কগুলো না, আমরা না সব ভাই বোনকে সবাই সবকিছু বলতে পারি, একদম নির্দ্বিধায় বলতে পারি। মানে যে না, আমার ভাই আমার চাইতেও 5 বছরের বড়,
কিন্তু কেউ মানে বড় ভাই হিসেবে যে একটা কথা বলতে হবে রাগ ঢাক রেখে এরকম না আমাদের সম্পর্কটা। আমরা সবাই সবাইকে যা খুশি তাই বলি, খুব মজা করি। আমার 10 বছরের ছোট যে বোন, ও হচ্ছে ওর কাছে সব বলতে পারি। কোনো একটা কিছু পরামর্শ নিতে হলে তার কাছ থেকে নিতে হয়, জিজ্ঞেস করি। 10 বছরের বড় যে বোন, তার কাছেও বলতে পারি, ভাইকে সব বলতে পারি। আমরা অনেকগুলো ভাই বোন, আমরা 6 ভাই বোন, 5 বোন 1 ভাই। আচ্ছা। আর এই যে এখন ভাই বোনের বাচ্চা কাচ্চারা বড় হয়ে গেছে, আমাদের বাচ্চা কাচ্চারা বড় হয়ে গেছে, অনেকজন, আমরা সবাইকে সবকিছু বলতে পারি, এরকম মানে ফ্রেন্ডের মতোই দেখা যায়। বা এখন এই যে আমার ছেলে টিনেজে আছে, তো একটু ঝগড়া লেগে যাচ্ছে বন্ধুর মতো, মানে সারাক্ষণে কিছু না কিছু নিয়ে ঝগড়া লেগে যাচ্ছে, কোনো কিছুই পছন্দ হচ্ছে না আমার। আমিও ঝগড়া করছি, সবকিছুই মনে হবে বাবা মা বন্ধুরাই বন্ধু, আমি কমপ্লেইন করছি আমার ভাই বোনদের কাছে যে দেখো আমাকে এটা বলছে, ওরা আবার বলছে ওকে। এইরকম মজাগুলো, ভালো সময় কাটে ভাই বোনের মধ্যেও, বন্ধুত্ব আছে। তাছাড়া তো আসলে একসাথে থাকাটা টাফ হয়ে যায় মানুষের, ফ্যামিলি বন্ডিংটা। আর পরিবারের বন্ধুত্ব বন্ধন এগুলো তো আসলে এগুলোই আপনি বাইরে অ্যাপ্লাই করবেন। এবং মজার ব্যাপার কি আপা, বন্ধুত্বর না বয়স নেই। আমি এখন হঠাৎ করে কথা শুনে মনে হলো, আমার ভাইয়ের মেয়ে, ওরা অস্ট্রেলিয়াতে থাকে, আমার ভাইটা ওইখানে একটা ইউনিভার্সিটিতে পড়ায়, ওর মেয়ে 7 বছরের মেয়ে, ইনশিরা নাম। আমার না এই শুক্র শনিবারে ওর সাথে একটু কথা বলাই লাগবে, এবং গল্পের ধরনটাই অন্যরকম। আমি যেমন গল্প করলাম, জিনসিরা দেখো আমি ঈদে এটা কিনেছি, ও বলবে ফুপি দেখো আমি এটা কিনেছি। হ্যাঁ, আবার আমি ঈদের আগে গল্প করেছিলাম যে আমার তো আমি ব্লাউজ সেলাই করতে দিয়েছি, এখনো দেয়নি ইয়ালা, সে দেখে আজকে আমাকে বলছে ফুপি তোমাকে এটা দেয়নি, মানে মনে রেখেছে। হ্যাঁ, এবং তুমুল, আমরা দুজন তুমুল গল্প করতে পারি। ওর সাথে আমার আধা ঘন্টা 1 ঘন্টাও গল্প হয়, এবং সমান সমান গল্প। তো বন্ধুত্ব আসলে আমার কাছে মনে হয় যে বয়সও মনে হয় মানে না, যার সাথে ম্যাচ হয় সেই বন্ধু। আসলে এটা একটা জেনারেশনে ছিল। আমি মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ নিতেই বলছি যে একটা সময় বাবা মা আমাদেরকে সবকিছুতে ভয় দেখাতো, এটা খাও নইলে এই বাঘ আসবে, এটা করো না রাক্ষস আসবে, ওটা করো না ছেলে ধরা নিয়ে যাবে, মানে একটা আতঙ্কের মধ্যে রাখা। সেই জিনিসটা গত কয়েকটা জেনারেশন কেটে গেছে, যার জন্য সন্তানদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা হলে এই যে রাগঢাকটা থাকলো না, কোনো সবকিছু ডিসকাস করা যায়। আমরা কি একটা কবিতায় যেতে পারি? পারি আপা। আমি একটা কবিতা আবৃত্তি করি, যেটা আমার লেখা, এটা এখনো আমি বই আকারে আনিনি, এটা একটু আমার কবিতাটির নাম হলো কোকিলের আহাজারি। এই যে তুমি কথায় কথায় আমাকে বলো আমি বদলে গেছি, দেখা হলেই বলো অরুণিমা এত কঠিন হলে কবে থেকে, এমন গম্ভীর হলে কি করে। তোমার এত প্রশ্নের বেড়া চলে আমি উত্তর হারাই, চুপ হয়ে থাকি। মনে মনে ভাবি তুমি কি ভুলেছ সব আমাদের শত কথা, অহেতুক কলরব। যখন থেকে তুমি আমাকে এড়িয়ে চলো, তখন থেকেই তো আমি বুনো ফুল অযত্নে পাহাড়ের ঢালে ফুটি। এখন আমি আর বিরহ সুখে কাঁদি না, শুধু ঝর্ণা যখন বয়ে চলে পাহাড়ের বুক চিরে অচেনা পথের পানে, আমি তার জল হয়ে ভেসে যাই তার সাথে, পাথরের বুক চিরে হয়ে যাই নদী। অপেক্ষায় থাকি সেই নদীতে পাল তোলা নৌকা হয়ে কোনোদিন তুমি আবার ফিরে আসো যদি। আমায় বলো কি রে আগের মতো খিলখিলিয়ে হাসিস না কেন। মনে মনে ভাবি আহা আমি কি আর আগের আমি আছি, যে কারণ ছাড়া অকারণে হাসাহাসি করে কিংসুক সৌরভ ছড়াবো মিছে মিছি। তোমার স্পর্শের উত্তাপে এখন আমি আর পড়ি না, শুধু আগুনের উত্তাপে মোমবাতি হয়ে জ্বলি। এখন আমি নিজের সুবাস ভুলে আপন আকারে ছেড়ে নতুন আকারে ধরি। এখন আমি পাহাড়, খরস্রোতা নদী, এখন আমি সূর্য, দিবালকের মতো স্বচ্ছ, অবাঞ্ছিত কোনো বনফুল, অগ্নি ছড়া বসন্ত, অথবা কোকিলের আহাজারি। বাহ, অসাধারণ অসাধারণ। ধন্যবাদ। হাফসা, আপনার কাছে যাচ্ছি। এরকম কি হয়েছে, যেমন আমাদের প্রত্যেকের লাইফে আছে, আমি জানি আপনার লাইফে আছে, যে অনেক বছর ধরে বন্ধুকে হারিয়েছি, তার ফোন নাম্বারটাও নেই, ঠিকানাটাও নেই, কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে তাকে পেয়েছি। আমি যেমন আমার অনেক স্কুল বন্ধুকে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, সেই গল্প ভালো একজন বন্ধু ছিল, এখন লাইভে দেখছে হয়তো, সে তো অনেক খুশি হয়ে যাবে। কিন্ডারগার্টেন স্কুলে পড়ার সময়, একদম প্লে থেকে আমরা যখন পড়ছিলাম তখনকার বান্ধবী, প্লে থেকে একদম ক্লাস 10 পর্যন্ত স্কুলে পড়েছি একই সাথে। তো মাঝখানে হচ্ছে
ওরও মানে বেবি হয়েছে, আমার বেবি হয়েছে, তো গ্যাপ ছিল একটা, মাঝখানে 2-3 বছর মনে হয় ছিল, যে তখন আমরা সোশ্যাল মিডিয়াটা আমি ইউজ করা, ফেসবুক যেটা ইউজ করা শুরু করিনি। তো ফেসবুক খোলার পরে দেখি যে হচ্ছে সেই বান্ধবীটাকে পেয়েছি অনেক বছর পরে। সে কিন্তু অনেক ভালো ফ্রেন্ড ছিল, মাঝখানে 2-3 বছর আমাদের যোগাযোগ ছিল না, তারপর এখনো তো আছে, এখন তো রেগুলার, তবে খুব কম সময় সেটা। হ্যাঁ না মানে যত ঘোরাঘুরি, যত ওই যে বললাম ক্রাইম, যত যা কিছু সব কিছু তার জানা, আমাকে সবচেয়ে ভালো বুঝে সে। আমি যদি কিছু হাইডও করি সে বুঝতে পারে। ফোন নাম্বার ছিল না তার তখন, ফোন নাম্বার তো আমাদের তো মোবাইল ছিল না তখন, ওই সময়ের কথা বলছেন? আচ্ছা, তখন মোবাইল ছিল না, মোবাইল তো অনেক পরে ইউজ করেছি আমি, মানে সবার চাইতে অনেক বেশি লেটে আমি ইউজ করেছি মোবাইল, ফেসবুক এগুলো, অন্যান্য যারা অ্যাক্টিভ ছিল তাদের চাইতেও লেটে। তো এখন তো হচ্ছে আমার সব কিছু বুঝে, আমার কথা না বলতে চাইলে অনেক কিছু বুঝে ফেলে, একসাথে ঘোরাঘুরি, একই রকম খাওয়া দাওয়া, সবকিছু জানাশোনা, সবচেয়ে সে আগের বন্ধুত্বটা, আগের সম্পর্কটাই ফিরে এসেছে। আমাদের দেখুন জুমের বন্ধুরা চলে এসেছে, অনেকেই এসেছে। ক্লেমা আপু আসছে, মিষ্টি আপু আসছে, রীতা পোদ্দার আপু আসছে, হোসনে আপা আসছেন, একটু দেখা যাচ্ছে না, হ্যাঁ আসছে। আচ্ছা, সবার কথা শুনবো আপা, একটা ছোট্ট ব্রেক, আপনাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, বেশ ভালো লাগছে আপনারা আসাতে। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি, ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি, আমাদের আড্ডাটা আরও জমে যাবে, কারণ আমাদের জুমের বন্ধুরাও চলে এসেছে, আপনারাও যুক্ত হয়ে যান। চলে এলাম একটা ছোট্ট বিরতির পরে নেক্সাস লেডিস ক্লাবের নারীদের আড্ডায়। আপনারাও সবাই দেখছেন আমাদের সাথে, আর আমাদের এই যে জুমের বন্ধুরা চলে এসেছে, আমাদের আড্ডাটা আরও জমে যাবে। শুরুতে আমি চলে যাচ্ছি আমাদের জুমের বন্ধুদের কাছে। মিষ্টি আপা, শুনতে পাচ্ছেন? আপু আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। ভালো আছি, আপনাদেরকে দেখে তো আরো ভালো লাগে। তো বন্ধু বোঝে আমাকে, হ্যাঁ বিষয়টা তো জানেন, এই নিয়ে বলুন, বন্ধু বোঝে আমাকে আজকের বিষয়। আচ্ছা, ধন্যবাদ আপু। বন্ধু খুব প্রিয় একটি শব্দ আমার। ভাগ্য গুণে ভালো বন্ধু পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার, কখনো পাই কখনো হারাই। আমি একটা লেখা লিখেছিলাম, আমি নেক্সাসে, এটা খুব সুন্দর পাবলিশ হয়েছিল। তো বন্ধু আপু, স্কুল থেকে অনেক বন্ধু পেয়েছি, কিছু হারিয়েছে, আর ফেসবুকের যুগে এসে আবার পুরানো কিছু বন্ধু পেয়েছি। তবে বন্ধু হিসাবে আমার সবচেয়ে কাছের এবং অকৃত্রিম ভালো বন্ধু আমার মা, তারপরে আমার হাজবেন্ড, আমার 2 মেয়ে, এরা হচ্ছে আমার আসল বন্ধু। আর আশেপাশে আমার নেক্সাসের বন্ধুরা নিঃস্বার্থ বন্ধু, অনেক ভালোবাসি আপু, আপনাকে অনেক ভালোবাসি। আপনাদের মতো বন্ধু পেয়ে আমি নিজেকে অনেক অনেক ধন্যবাদ। একদম মনের কথা বলেছেন, একদম মনের কথা বলেছেন, যে আমিও কিন্তু এই নেক্সাস লেডিস ক্লাবের মাধ্যমে আপনাদের মতো মিষ্টি মিষ্টি বন্ধু পেয়েছি পার্মানেন্ট। আর এই যে প্রতিদিন আমি অতিথিদের পাচ্ছি, মিষ্টি মিষ্টি বন্ধুদের, গুণী বন্ধুদের। আচ্ছা, এরপর চলে যাচ্ছি রীতা আপার কাছে। রীতা আপা, শুভ সন্ধ্যা আপা। শুভ সন্ধ্যা। স্টুডিওর আমাদের যারা আর্টিস্ট আসছেন তাদেরকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনাকেও। হ্যাঁ আপা, কিছু বলছিলেন? না না, আপনি বলুন। বন্ধু আমাকে বোঝে, আজকের বিষয় শুনতে পাচ্ছেন? বন্ধুদের নিয়ে বলুন, আপনার নিজের বন্ধুদের নিয়ে। নেট একটু প্রবলেম করে তো, তাই কথা কেটে কেটে আসছে। ঠিক আছে। বন্ধুত্ব আসলে মানে এত সুন্দর একটা সম্পর্ক যে বিশ্লেষণ করার মতো আসলে অত সুন্দর ভাষা আমি জানি না। তবে ফেসবুক বন্ধু যারা স্কুলে যখন ক্লাস 1 থেকে যারা সাথে আমার একদম ওতপ্রোতভাবে জড়িত, তারা হচ্ছে আমার প্রাণের বন্ধু। আর এখন ফেসবুকের মাধ্যমে এত ভালো ভালো বন্ধু হয়েছে, তাদের হয়তো চিনি না, জানি না। যেমন আপনাকে শুধু টিভিতেই আমি নাটকে দেখতাম, নেক্সাসের মাধ্যমে আপনিও কিন্তু একটা সুন্দর বন্ধু হয়েছে না, যেমন ঘুরতে যান, তাই না? সুন্দর যে ভাই আপনাকে টিপট কিনে দেয়, আপনি চা খেয়ে কি আমাদের অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মানে কারণে জানতে পেরেছি, আগে তো আপনি এত গুণগুলি জানতাম না, শুধু জানতাম আপনি একজন অভিনয় শিল্পী। অনেক ধন্যবাদ, আমিও আপনাদেরকে পেয়েছি, আমারও ভালো লাগছে। আচ্ছা, হ্যাঁ, আকলিমা জাহান আপা, আকলিমা জাহান আপা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আমাকে শোনা যাচ্ছে? জি জি জি, কেমন আছেন? আচ্ছা, আছি আল্লাহর রহমতে ভালো। খুব বিজি ছিলাম, আজকে অনেক দিন পরে হঠাৎ করে মনে হলো যে না আজকে একটু বসবো, তাই বসলাম।
আর আজকের বিষয়টা খুব চমৎকার, বন্ধু বোঝে আমাকে। একদম। আসলে আমাদের জীবনের বিভিন্ন স্টেজে বিভিন্ন ধরনের বন্ধু আমরা পাই। স্কুল লাইফের যে বন্ধু আসলে এরাই হলো মানে ছোট্টবেলার বন্ধু। এখন পর্যন্ত অনেকে বন্ধু হিসাবে এখনো পর্যন্ত আছে এবং তাদের সাথে সম্পর্ক আছে, তারা আমাকে ভালোই বুঝে। এরপরে বিয়ের পরে আমার স্বামী, তারপরে সন্তানরা যখন হয়ে যায়, আমার 2 মেয়ে আমাকে খুব বোঝে। আমার যত সুখ দুঃখের কথা, ভালো মন্দ সবকিছু আমার মেয়েদের সাথে শেয়ার করি। আর কর্মক্ষেত্রে আমার এক কলিগ, মানে আমার সন্তান সমান আর কি, এক কাইয়ুম হিলালি করে একজন টিচার ছিল, আইসিটি টিচার আছে। ও খুবই ভালো, ওর সাথে আমার একটা ফ্রেন্ডশিপ হয়েছে। মানে ও আমাকে বুঝতো, আমাকে মানে শ্রদ্ধা জায়গা থেকে। আমি প্রিন্সিপাল ছিলাম আর ও হলো সহকারী শিক্ষক, কিন্তু ও খুব ট্যালেন্ট। মানে ওর সাথে আমি অনেক কিছু শেয়ার করতে পারতাম, মিল, অনেক কিছু গল্প করা যায়, অনেক গল্প হতো এই আর কি। আর এখন তো নেক্সাস টিভিতে আমার অসংখ্য বন্ধু হয়েছে। নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাব, হ্যাঁ, এই জন্য লেডিস ক্লাব, লেডিস নেক্সাস টিভি লেডিস ক্লাবের সাথে এসে আর এই বন্ধুর জায়গাটা আরো প্রসারিত হয়েছে। আর আমরা যখন একে অপরকে অনেক বুঝি, আমরা একে অপরকে সমস্যাগুলো আমরা জানি এবং সেটা ফিল করি। অনেক ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ। বন্ধুর গল্প আমাদের ফুরবে না। দেখেছি আপনার অভিনয়, কিন্তু আপনার সাথে অনেক ধন্যবাদ আপা। হোসনিয়ার আপা শুনতে পাচ্ছেন আমাকে? হোসনিয়ার আপা, হোসনিয়ার আপা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম মামি আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। আপনাদেরকে দেখে তো ভীষণ ভালো লাগছে, এক এক করে বন্ধুরা বেরিয়ে আসছেন। ভালো লাগা থেকে আমি একটু বলি। জি, আপনাকে আমি অনেক বছর আগে মিমি সুপার মার্কেটে দেখেছিলাম আপু, চিটাগংয়ে। কোন সালে কখন আমার ঠিক মনে নেই। আচ্ছা, আপনার সাথে মানে আপনার হাজবেন্ড ছিল, আপনার সেই মিষ্টি মুখটা আমি আজ বুঝতে পারিনি। আচ্ছা, ধন্যবাদ। আজকে বন্ধু নিয়ে বলুন একটু। সত্যি কথা বলতে যদি হয় তাইলে আমি বলবো, আমার এই বয়সে এসে আমি যে বন্ধু বুঝে এটা যদি বলতে চাই, আমি বলবো আমার নেক্সাসের অসাধারণ 3 জন প্রস্তাবিকার সঙ্গে এখন আপনি, আপনাকে তাদের মাঝে পেয়ে আমি নিজে ধন্য। একটা ছোট্ট কবিতা শুনবেন আপু? জি জি জি, অবশ্যই বলুন। নেক্সাস লেডিস ক্লাব মিল। আচ্ছা, বলুন। এটা যদি শোনাতে পারি। ঠিক আছে, আমি এটা শোনাচ্ছি আপনাকে। এটাই বড় বন্ধু, এখন আর কোনো বড় বন্ধু নাই আপু, আমি বলছি আপনি শুনেন। নেক্সাস লেডিস ক্লাবের 3য় বর্ষ পূর্তি উপলক্ষে আমার স্বরচিত ভালোবাসি তোমায় বন্ধু, আমার সাথী, আমার ভালোবাসা, আমার প্রাণের নেক্সাস লেডিস ক্লাব, বড় ভালোবাসি তোমায়। আমার ঘুমন্ত প্রতিভা জাগিয়ে তুলেছ তুমি, ধন্য করেছ আমায়, বড় ভালোবাসি তোমায়। যখন বসতে পারি না জুম আড্ডায়, মনটা আমার ভরে উঠে বিমর্ষতায়। জীবনের এই পরন্ত বেলায় বন্ধু তোমায় হারানোর বেদনা আমায় যে নীরবে কাঁদায়, কখনো ভুলো না আমায়, বড় ভালোবাসি তোমায়। বাহ, আপনাকে আমরা সবাই ভালোবাসি, সব বন্ধুরা ভালোবাসে। ভালো থাকবেন। হাসিনা আপা, খুব ছোট্ট করে বলুন, আপনি তো খুব গুছিয়ে সুন্দর করে বলে, সবাই বলে, বলুন। আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। হচ্ছে কি বলবো, এক কথাই বলে দিলাম যে বন্ধু বান্ধব তো আগেও ছিল, আর বিভিন্ন সামাজিক কাজের সাথে যেহেতু জড়িত, ছোট বড় অনেক বন্ধু আছে। তবে নেক্সাসের এই বন্ধুগুলো আসলেই অনেক মানে জনপ্রিয় বন্ধু সব। জি জি, নেক্সাস লেডিস ক্লাবের নারীদের এই বন্ধু, ছোট নয় বড় নয়, সবাই জি, ছোট বড় সবাই। অনেক অনেক ধন্যবাদ। আপনিও সবার ভালো বন্ধু। মমি আপা, মমি সুফিয়ান আপা শুনতে পাচ্ছেন? শুভ সন্ধ্যা আপু, শুনতে পাচ্ছি আপু। জি, বলুন, ছোট করে বলে ফেলুন বন্ধু নিয়ে। বন্ধু হারানো, বন্ধু পাওয়া, বন্ধু ভালো লাগা। তো বন্ধু মানেই তো মস্ত বড় আকাশ, সেরকম আমাদের নেক্সাস লেডিস ক্লাব গ্রুপ একটা আকাশের মতো আপু, যেখানে আমরা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারি প্রত্যেকদিন জুম আড্ডার মাধ্যমে। এই তো আপু সংক্ষিপ্ত সময়। অনেক ধন্যবাদ, আমরা এই সময়টার জন্য অপেক্ষা করি। রেবেকা আপা, খুব ছোট করে বলে ফেলুন বন্ধু। বন্ধু বোঝে আমাকে। বন্ধু মানেই অক্সিজেন, বন্ধু মানেই মানে বন্ধুত্বের ভালো একটা বন্ধন, বন্ধু মানেই জীবনের একটা অনেক বড় অংশ। বন্ধুকে অনেক কিছু বলা যায়, বন্ধু মানে মন খুলে কথা বলা যায়। একদম একদম। বন্ধু এমন
খুবই ভালো বলেছেন, সবাই সবার মনের কথা বলেছেন। আপনারা সবাই বন্ধু, আপনাদেরকে আমি এই নেক্সাস টেলিভিশন লেডিস ক্লাবে না দেখলে আমিও খুব মিস করি। এখন আপনারাও আমাদের বন্ধু। তো এখন হাফসা, আপনার কাছে ফিরে আসছি, বলুন। একটা শুধু বলে দিই যে এই বয়সে এসেও এত কিছু কাজ করার পর মাঝেও আপনারা দুজনই অনেক কাজের মাঝেও বন্ধুত্ব টিকিয়ে রেখেছেন, বন্ধুত্ব ম্যানেজ করছেন, বন্ধুকে সময় দিচ্ছেন। কেন? এই দুটো প্রশ্নের উত্তর দুজনেই দেবেন। আমি বরাবরের মতোই বলতে চাচ্ছি যে বন্ধু ভাগ্য কিন্তু আমার অনেক ভালো। আমি কিন্তু এই কাজের যে জায়গাটা, আমার যে বিজনেস, এখানে সব বন্ধুরা সাপোর্ট করছে। এমন হয় যে যাদের সাথে কখনো দেখাই হতো না, আমার বিভিন্ন এক্সিবিশন যেগুলো থাকে, ওরা চলে আসে আমার সাথে দেখা করতে, যে আমি কোন এরিয়াতে আছি সেটা মেনটেন। লাস্ট রমজানে রাত 2টো বাজে একজন ফ্রেন্ড এসেছে, নাইট ফেয়ার ছিল, দেখা করার জন্য। তো এই খুব ভালো লাগে তখন দেখতে, দেখা হতে, কাজের জায়গাতেও কাজও করছি, বন্ধুত্ব মেনটেনও হচ্ছে, দেখা হচ্ছে অনেক বছর পরে। আর আমার যখন শুরু করেছিলাম বিজনেসটা, একদম ফার্স্ট ক্লায়েন্টও ছিল, সেও একজন বন্ধু ছিল, স্কুলের বান্ধবী। তো হোল লাইফে আমার জার্নিতে ওরা বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছে, আমি শুধু সাপোর্টই পাচ্ছি, আমি নেগেটিভ কিছুই খুঁজে পাচ্ছি না। তো আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, সবাই দেখবে, যে আমার সব জায়গার বন্ধুদের প্রতি আমার অনেক বেশি কৃতজ্ঞতা। অনেক 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 ধন্যবাদ। আপা ছোট্ট করে বলুন, সময় আমাদের। আমি একটু বলবো যে বন্ধু, আপনি যেটা বললেন যে বন্ধুত্ব, সাজেশনটা দিয়ে দেন। এই যে সাজেশনটা আমি যেটা বলবো, আমাদের বন্ধুত্বের ব্যাপ্তি এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাড়িয়ে আমরা একটা পাবলিক প্ল্যাটফর্মে বন্ধুত্ব, একটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে বন্ধুত্ব খুঁজে নিয়েছি এবং বন্ধু হিসেবে স্বীকৃতি দিচ্ছি। শুধু আমি বলবো যে এখানে যেন আমরা লয়ালিটির জায়গাটা ঠিক রাখি। বন্ধু ভেবে আমি যা শেয়ার করছি, আমি যে নিখাদ আনন্দটুকুন করছি, সেটা যেন বন্ধুত্বের মর্যাদা রাখে, সেটা সেই জায়গাতে যেন আমরা ওভাবে বন্ধুত্বর যে বন্ধুত্বর যে দায়িত্ব। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসলে সময় এত কম, গল্প আমাদের ফুরোবে না। যারা জমে আছেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বিদায় নিয়ে আসছি। একটা কবিতা পড়তে পড়তে আমরা বাড়ি ফিরে যাব। আমাদের নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের এই নারীদের আড্ডার আজকের মতো এখানেই শেষ হলো। সামনের আড্ডায় দেখা হবে, গল্প হবে, অনেক কিছু হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। একটা কবিতা পড়তে পড়তে আমরা বাড়ি ফিরে যাব। সাদাত হোসাইনের। আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি, যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি। সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই। বন্ধু বলতে জেনেছি যাদের, তারা কেবল পথ চলতে সঙ্গী হয়েছে। দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের সিটে, গল্প হয় 2 পেয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি যুদ্ধ হয় সিগারেটের টুকরো বাড়িয়ে দিয়ে, এই যে নিন ফোন নম্বর, এদিকটাতে এলে ফোন করবেন বলে শেষে অচেনা এক স্টেশনে উধাও হয়। এই যে আমি পথ হাঁটছি, রোজ হাঁটছি, বুকের ভিতর কষ্ট ক্লেদ, এই যে আমি ক্লান্ত ভীষণ, বুকের ভিতর জমছে কেবল দুঃখের মেদ, তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই।